ভ্যানকোমাইসিন, যেগুলো হচ্ছে মোটামুটি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া সেল ওয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করে। তাহলে মেকানিজম অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে আমরা 4টা ক্লাসিফিকেশনে ভাগ করি। একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দ্যাট ইনহিবিট সেল ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস। সেল ওয়াল যেটা হচ্ছে কি পেপটাইডোগ্লাইকেন তৈরি করে, সেই পেপটাইডোগ্লাইকেন সিনথেসিসকে ইনহিবিট করে যারা, তারা হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, ব্যাসিট্রেসিন এন্ড ভ্যানকোমাইসিন। আরো অন্যভাবে বলা যায়, তোমাদেরকে সাধারণত সিম্পল ভাবে ক্লাস বিটা মনে রাখলেই হবে। তারপরে 2 নম্বর কি, দ্য অ্যান্টিবায়োটিক দ্যাট ইনহিবিট ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস। ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস কে ইনহিবিট করে যারা, সেই সমস্ত অ্যান্টিবায়োটিক আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। যারা হচ্ছে ব্যাকটেরিয়াল 50S রাইবোজোমাল সাবইউনিট কে, যে 50S সাবইউনিট কে যারা হচ্ছে গিয়ে ইনহিবিট করে, তারা হচ্ছে ক্লোরামফেনিকল এন্ড হচ্ছে গিয়ে ইরিথ্রোমাইসিন। আর যারা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল 30S সাবইউনিট কে ইনহিবিট করে, তারা হচ্ছে গিয়ে টেট্রাসাইক্লিন এন্ড অ্যামাইনোগ্লাইকোসাইড। ঠিক আছে, তোমরা এগুলো পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারবা। তোমাদের কার্ডটাও ওইভাবে সাজানো হয়েছে। প্রথমে ব্যাকটেরিয়া সেল ওয়াল সিনথেসিস অ্যান্টিবায়োটিক, তারপর প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, তারপর নিউক্লিক অ্যাসিড, এইভাবেই সাজানো হয়েছে। তাহলে অ্যান্টিবায়োটিক দ্যাট ইনহিবিট ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস, এর মধ্যে দুটো গ্রুপ। একটা হচ্ছে ব্যাকটেরিয়া 30S সাবইউনিট কে ইনহিবিট করে, যারা হচ্ছে তারা হচ্ছে টেট্রাসাইক্লিন অ্যামাইনোগ্লাইকোসাইড। আর 50S সাবইউনিট কে ইনহিবিট করে হচ্ছে গিয়ে ক্লোরামফেনিকল আর ইরিথ্রোমাইসিন। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আমরা আসি ব্যাকটেরিয়াল দ্য অ্যান্টিবায়োটিক দ্যাট ইনহিবিট ব্যাকটেরিয়াল নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। নিউক্লিক অ্যাসিড সিনথেসিস এর মধ্যে একটা ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড বা ফলিক অ্যাসিড সিনথেসিস কে ইনহিবিট করে যারা, তারা হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে সালফোমেথক্সোজল আর হচ্ছে গিয়ে সালফোনোমাইড যারা আর কি, সালফোনোমাইড বা কোট্রিমক্সোজল যারা, তারাই এরা হচ্ছে কি সালফোমেথক্সোজল গ্রুপটা। আর যেটা হচ্ছে কি রাইবোনিউক্লিক অ্যাসিড সিনথেসিস কে ইনহিবিট করে, সেটা হচ্ছে রিফাম্পিসিন বা রিফাপিন আর হচ্ছে কি কুইনোনল। হ্যাঁ, এরা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল রাইবোনিউক্লিক অ্যাসিডটাকে, ব্যাকটেরিয়াল নিউক্লিক অ্যাসিড যেটা রাইবোনিউক্লিক অ্যাসিড, সেটাকে ইনহিবিট করে। তারপর অ্যান্টিবায়োটিক দ্যাট ইনহিবিট ট্রান্সপোর্ট থ্রু সেল মেমব্রেন। সেল মেমব্রেনের মধ্যে যে সমস্ত ট্রান্সপোর্ট হয়, সেই ট্রান্সপোর্টটাকে যারা ইনহিবিট করে, তারা হচ্ছে পলিন অ্যান্টিবায়োটিক, পলিন গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক। আর একটা হচ্ছে পলিক্সিন অ্যান্টিবায়োটিক, পলিক্সিন। তাহলে অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে, এটা খুব ইম্পর্টেন্ট, এটাই সবাইকে ধরে মোটামুটি। 1 নম্বর আমরা বললাম যে দ্য অ্যান্টিবায়োটিক দ্যাট ইনহিবিট ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস। এর মধ্যে আছে কারা কারা, আমি আবার বলি, পেনিসিলিন, সেফালোস্পোরিন, ব্যাসিট্রেসিন, ভ্যানকোমাইসিন। তারপর 2 নম্বর গ্রুপের মধ্যে অ্যান্টিবায়োটিক দ্যাট ইনহিবিট ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস। এর মধ্যে একটা হচ্ছে 30S সাবইউনিট কে ইনহিবিট করে, সেটা হচ্ছে গিয়ে টেট্রাসাইক্লিন এন্ড অ্যামাইনোগ্লাইকোসাইড। আর 50S সাবইউনিট কে ইনহিবিট করে হচ্ছে কি অ্যান্টিবায়োটিক, ক্লোরামফেনিকল আর ইরিথ্রোমাইসিন। আর 3 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়াল দ্য অ্যান্টিবায়োটিক দ্যাট ইনহিবিট নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। এর মধ্যে আমরা একটা বলতে পারি যে ডিএনএ সিনথেসিস কে ইনহিবিট করে, তারা হচ্ছে গিয়ে সালফোনামাইড গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক্স বা কোট্রাইমক্সোজল বলা যেতে পারে। আর আরএনএ ইনহিবিটরস, এরা হচ্ছে গিয়ে রিফাম্পিসিন আর হচ্ছে গিয়ে কুইনোনলস। হ্যাঁ, কুইনোনলস। তারপর হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে 4 নম্বর যেটা মেকানিজম অফ অ্যাকশনের মধ্যে আসে, সেটা হচ্ছে দ্যাট ইনহিবিট ট্রান্সপোর্ট থ্রু সেল মেমব্রেন। সেল মেমব্রেনের মধ্যে দিয়ে যে সমস্ত জিনিস ট্রান্সপোর্ট হয়, সেগুলোকে যারা ইনহিবিট করে, সেই সমস্ত অ্যান্টিবায়োটিক হচ্ছে পলিন অ্যান্টিবায়োটিক এন্ড পলিক্সিন অ্যান্টিবায়োটিক। এগুলো হচ্ছে মোটামুটি মেকানিজম অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন। তাহলে আমরা অ্যান্টিবায়োটিক ক্লাসিফিকেশন কিন্তু 3টা গ্রুপে ভাগ করতে পারি। প্রথমেই আমরা কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল ক্লাসিফিকেশন করছি অ্যাকর্ডিং টু দ্য ভ্যারিয়েন্ট অফ অর্গানিজম। যেমন হচ্ছে অ্যান্টিবায়োটিক্স বা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টি ফাঙ্গাল, তারপর অ্যান্টিপ্রোটোজোয়াল, এটা কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল ছিল। আর আমরা অ্যান্টিবায়োটিক ক্লাসিফিকেশন করছি অ্যাকর্ডিং টু দেয়ার, আমরা একটা স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। 2 নম্বর বলছি যে অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে। আর 3 নম্বর বলছি অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আর তোমরা কিন্তু একটা জিনিস ভুল করো, সেটা হচ্ছে যে তোমরা মনে করো যে অ্যাকর্ডিং টু স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, যেটা ন্যারো স্পেকট্রাম অফ অ্যান্টিবায়োটিক, সেটাই হচ্ছে গিয়ে ব্যাকটেরিওস্ট্যাটিক, কিন্তু সেটা নয়।
ব্যাকটেরিওস্ট্যাটিক আলাদা এবং ন্যারো স্পেকট্রাম আলাদা। ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যাকটেরিওসিডাল হতে পারে, আবার ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যাকটেরিওস্ট্যাটিক হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমরা অনেক সময় উল্টাপাল্টা করে ফেলো। আর অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন, তাহলে এই তিনটা গ্রুপ অফ ক্লাসিফিকেশন আমরা মোটামুটি ভাবে অ্যান্টিবায়োটিক্স এর করা হয়েছে এখানে। এটা জানলেই হবে। এটা আর এখানে মেইন যেটা ধরা সেটা হচ্ছে কি মেকানিজম অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে অ্যান্টিবায়োটিক ক্লাসিফিকেশন। আর এটা তোমাদের মাইক্রোবায়োলজিতেও কিন্তু তোমাদের এটা পড়ানো হয়। এখন আমরা আসবো যে অনেক সময় দেখা যায় যে আমরা ড্রাগের কি করি, কম্বিনেশন অফ ড্রাগ অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। এখানে অনেক অ্যান্টিবায়োটিক সিঙ্গেল অ্যান্টিবায়োটিক না দিয়ে আমরা অনেক সময় কি করি, কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক ইউজ করি। মানে তাহলে আমাদের এখানে কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক দেওয়ার ইয়েটা কি, জাস্টিফিকেশনটা কি, দ্য রেশনাল ফর ইউজ অফ 2 or more অ্যান্টিবায়োটিক আর। এখন দেখবা যে এখন সব জায়গায় একটা ইয়ে হচ্ছে যে রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। কেন অ্যান্টিবায়োটিক্স এর ইউজটা এত বেশি হয়ে গেছে যে আমাদের আলটিমেটলি অ্যান্টিবায়োটিক্স রেজিস্ট্যান্সটা ডেভেলপ করতেছে, এবং এটা পরবর্তীতে দেখা যাবে যে অ্যান্টিবায়োটিক আছে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো কাজ করার ইয়া নাই। সেজন্য আমাদেরকে রেশনালি অ্যান্টিবায়োটিকটাকে কি করতে হবে, ইউজ করতে হবে। তা আমরা এখানে যে আমরা দুইটা কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সিঙ্গেল ড্রাগ না অ্যান্টিবায়োটিক না দিয়ে কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক দিতে। তো রেশনাল কেন, এই রেশনালটা কি কিসের ভিত্তিতে আমরা এইটা করি? দ্য রেশনাল ফর ইউজ অফ 2 or more অ্যান্টিবায়োটিক্স হচ্ছে গিয়ে, এক নম্বর হচ্ছে গিয়ে to obtain synergism or potentiation. এক নম্বর হচ্ছে to obtain synergism or potentiation, that is an effect unobtainable with either drug alone. মানে একটা ড্রাগ দিয়ে আমরা সেই ইফেক্টটাকে পাবো না, সেক্ষেত্রে আমরা দুটো to obtain synergism বা অথবা potentiation-এর জন্য আমরা সেখানে ইয়ে করতে পারি। যেমন আমরা দেখা যায় যে সালফোমেথক্সোজেল এন্ড ট্রাইমেথোপ্রান, হ্যাঁ, এটা দুটো মিলে হয় কি, সালফোমেথক্সোজেল এন্ড ট্রাইমেথোপ্রান, এই দুটো ড্রাগের কম্বিনেশনকে বলা হয় কোট্রাইমক্সোজেল। এই কোট্রাইমক্সোজেল আমরা কি ট্রিটমেন্ট ইউজ করি, অনেক সময় আমরা ট্রিটমেন্ট ফর গনোরিয়াতে ইউজ করা হয়। যদি আমরা একটা ট্রিটমেন্টে সিঙ্গেল ড্রাগ ট্রিটমেন্ট করা হতো তাহলে দেখা যেত যে আমরা গনোরিয়া ট্রিটমেন্টে অবটেনেবল এফেক্টটা পেতাম না। সেই জন্য আমরা টু অবটেন সিনার্জিজম অথবা পোটেনশিয়েশন, এই কারণে আমরা এখানে কম্বিনেশন অফ 2 ড্রাগ ইউজ করা হয়ে থাকে। তারপর 2 নম্বর হচ্ছে টু ডিলে দ্য ডেভেলপমেন্ট অফ ড্রাগ রেজিস্ট্যান্স। টু ডিলে দ্য ডেভেলপমেন্ট অফ ড্রাগ রেজিস্ট্যান্স, আমরা দেখা যায় যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তোমরা অবশ্যই জেনে থাকবে যে টিবিতে আমরা মাল্টি ড্রাগ ইউজ করি, যেমন হচ্ছে কি রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, ইথাম্বিটল। এখানে যদি আমরা সিঙ্গেল ড্রাগ একটা দিয়ে ট্রিটমেন্ট করা হতো তাহলে দেখা যেত সেখানে ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস হওয়ার পসিবিলিটিটা হতো। তাহলে টু ডিলে দ্য ডেভেলপমেন্ট অফ ড্রাগ রেজিস্ট্যান্স, এই ক্ষেত্রে আমরা কি করি যে মাইক্রোব্যাকটেরিয়াল টিউবারকুলোসিসে আমরা আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন এন্ড ইথাম্বিটল একটা মাল্টি ড্রাগ কম্বিনেশন করে এখানে আমাদের টিউবারকুলোসিসে ট্রিটমেন্ট করা হয়। তারপর 2 নম্বর হচ্ছে কি টু ব্রোডেন দ্য স্পেকট্রাম অফ অ্যান্টিবায়োটিক অ্যাক্টিভিটি, স্পেকট্রাম অফ অ্যান্টিবায়োটিক অ্যাক্টিভিটিটাকে বাড়ানোর জন্য। যেমন দেখা যাচ্ছে দুটো যদি আমরা ন্যারো স্পেকট্রাম ড্রাগ ইউজ করে থাকি তাহলে আমরা কি হয় দুটো ন্যারো স্পেকট্রাম ড্রাগ ইউজ করলে সেখানে কি হয়ে যায়, সেটা ব্রড স্পেকট্রাম ড্রাগ হয়ে যায়। যেমন ক্লোরমফেনিকেল এবং বেনজাইল পেনিসিলিন, এই দুটোই হচ্ছে গিয়ে ন্যারো স্পেকট্রাম ড্রাগ। এখন এই যদি ক্লোরমফেনিকেল আর বেনজাইল পেনিসিলিন আমরা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে ইউজ করি তাহলে আমরা দেখবো যে বেটার একটা ইফেক্ট পাবো ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস কিওর করার জন্য। হ্যাঁ, তারপরে টু রিডিউস দ্য ডোজেস অফ ওয়ান অর বোথ ড্রাগ, টু রিডিউস দ্য ডোজেস অফ ওয়ান অর বোথ ড্রাগ। দেখা যায় যে আমরা যদি একটা ড্রাগ দুটো ড্রাগ একসাথে ইউজ করি, যেমন এখন আমরা মক্সাক্লাব একটা নামে একটা অ্যান্টিবায়োটিক, যে অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভোনোলিক অ্যাসিড, এটা যদি আমরা একটা ইউজ করি তাহলে আমরা অ্যামোক্সিসিলিন দিতে গেলে দেখা যায় 3 বেলা দিতে হয়, কিন্তু মক্সাক্লাব সেখানে আমরা 2 বেলা দিতে পারি, 2 বেলা বিডি ডোজে ইউজ করতে পারি। তারপর হচ্ছে টু অ্যাচিভ এ মোর র্যাপিড অ্যান্ড কমপ্লিট ব্যাকটেরিসাইডাল এফেক্ট, to achieve a more rapid and complete bactericidal effect. তাহলে আমরা হচ্ছে গিয়ে এই জন্য আমরা কম্বিনেশন অফ ড্রাগ ইউজ করে থাকি। তাহলে আমরা কি কারণে আমরা, এটা অনেক সময় তোমাদের রিটেন পরীক্ষায় এসে থাকে। তো কম্বিনেশন অফ ড্রাগ আমরা কেন ইউজ করি, একটা হচ্ছে টু অবটেন সিনার্জিজম অর পোটেনশিয়েশন, টু ডিলে দ্য ডেভেলপমেন্ট অফ ড্রাগ রেজিস্ট্যান্স, 3 নম্বর হচ্ছে টু ব্রডেন দ্য স্পেকট্রাম অফ অ্যান্টিবায়োটিক অ্যাক্টিভিটি, টু রিডিউস দ্য ডোজেস অফ ওয়ান অর বোথ ড্রাগ, আর টু অ্যাচিভ এ মোর র্যাপিড অর কমপ্লিট ব্যাকটেরিসাইডাল ইফেক্ট। এই কারণে আমরা ইয়ে করে থাকি, কম্বিনেশন অফ বোথ ড্রাগ ইউজ করি।
এখন আমাদের অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিমাইক্রোবিয়ালস পড়তে গেলে আমাদের একটা টার্ম আসবে সুপার ইনফেকশন। তোমরা এই সুপার ইনফেকশন হয়তো বা মাইক্রোবায়োলজিতে পড়ছো, সেখানে সুপার ইনফেকশন সম্পর্কে ভালো জানো। সুপার ইনফেকশনটা কি জিনিস? দ্য ফেনোমেনন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাপিয়ারেন্স অফ ব্যাকটেরিওলজিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল এভিডেন্স অফ এ নিউ ইনফেকশন ডিউরিং দ্য কেমোথেরাপি অফ এ প্রাইমারি ওয়ান। আবার বলি, the phenomenon may be defined as the appearance of bacteriological and clinical evidence of new infection during the কেমোথেরাপি অফ প্রাইমারি ওয়ান। আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা ইনফেকশনের জন্য একটা কেমোথেরাপি আমরা স্টার্ট করলাম। এই কেমোথেরাপি দেওয়ার চলাকালীন সময়ে দেখা যায় যে ওই যে ইনফেকশনটা আছে তার সাথে সাথে আরেকটা নতুন ইনফেকশন অ্যারাইজ করলো, এটাকে বলা হয় সুপার ইনফেকশন। বা আমরা এরকম করে বলতে পারি যে ইনফেকশন কজড বাই opportunistic pathogen in patient treated with antimicrobial agent। তাহলে যে ইনফেকশন কজড বাই অপরচুনিস্টিক প্যাথোজেন ইন পেশেন্ট ট্রিটেড উইথ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। আমরা যদি কোনো একটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দ্বারা একটা পেশেন্টকে ট্রিট করতে থাকি, তাহলে যদি কোনো অপরচুনিস্টিক প্যাথোজেন দ্বারা যে ইনফেকশন অ্যারাইজ করে সেটাকে বলা হয় সুপার ইনফেকশন। হ্যাঁ, সুপার ইনফেকশনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই সুপার ইনফেকশন কেন হয়? আমরা যে জানি যে আমাদের ইয়েতে নর্মাল ফ্লোরা কিছু থাকে, সেই নর্মাল ফ্লোরা গুলো কিছু গুলো প্যাথোজেনিক, কিছুগুলো হলো হচ্ছে নন প্যাথোজেনিক। সাধারণত নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম গুলো কি হয়, সাপ্রেস করে রাখে প্যাথোজেনিক অর্গানিজম গুলোকে। আমরা যখন অ্যান্টিবায়োটিক একটা ইউজ করব, সেই অ্যান্টিবায়োটিক গুলো কি করে আমাদের যে নর্মাল ফ্লোরা কি যেগুলো প্যাথোজেনিক গুলো আছে, কিলস দেয়া হচ্ছে প্যাথোজেনিক নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। সেই নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম গুলোকে অ্যান্টিমাইক্রোবিয়ালস গুলো কিল করার ফলে সে যেগুলো হচ্ছে কি প্যাথোজেনিক অর্গানিজম সেগুলো হচ্ছে গেট ফ্রি অ্যান্ড প্রোডিউস সেকেন্ডারি ইনফেকশন। এইভাবে হচ্ছে গিয়ে সুপার ইনফেকশনটা তৈরি হয়। তাহলে সুপার ইনফেকশনটা কি আমরা হচ্ছে গিয়ে the infection caused by opportunistic pathogen, হ্যাঁ, in patient treated with antimicrobial agent। তাহলে সাধারণত দেখা যায় যে আমরা যা বললাম যে নর্মাল ফ্লোরা দুই ধরনের, একটা হচ্ছে নন প্যাথোজেনিক, একটা হচ্ছে প্যাথোজেনিক। এই অ্যান্টিমাইক্রোবিয়াল সাধারণত নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম গুলো কি করে প্যাথোজেনিক অর্গানিজম গুলোকে সাপ্রেস করে রাখে। কিন্তু আমরা যখন অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ইউজ করব, সেই অ্যান্টিমাইক্রোবিয়াল গুলো এজেন্ট সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট গুলো কি করে, এগুলো কি করে কিল করে নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম, and the pathogenic microorganism gets free and produced infection। কি কি ড্রাগ কজেস সুপার ইনফেকশন? ড্রাগ কজেস অফ সুপার ইনফেকশন, এটা তোমাদেরকে আমাদের সাধারণত সুপার ইনফেকশনে আমরা কোন অপরচুনিস্টিক প্যাথোজেন দিয়ে সব থেকে বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে কি ক্যান্ডিডা অ্যালবিকেন্স। ক্যান্ডিডা অ্যালবিকেন্স এটা একটা ফাঙ্গাস, তোমরা জানো এটা হচ্ছে গিয়ে ওরাল মিউকোজাতে থাকে। এটা অনেক সময় দেখা যায় যে অ্যান্টিবায়োটিকের কারণে ক্যান্ডিডা অ্যালবিকেন্স এর কারণে তোমার ইয়াতে মিউকোজাল ফাঙ্গাস, একটা ওরাল ক্যান্ডিডিয়াসিস নামে একটা তোমার ইনফেকশন অ্যারাইজ করে। ড্রাগ কজেস সুপার ইনফেকশন কি কি ড্রাগ করতে পারে? একটা হচ্ছে টেট্রাসাইক্লিন, তারপর হচ্ছে সেফালোস্পোরিন, অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, অ্যামাইনোগ্লাইকোসাইড এন্ড ক্লোরামফেনিকোল। তাহলে ড্রাগ কি কি ড্রাগ করতে পারে? একটা হচ্ছে টেট্রাসাইক্লিন, তারপর 2 নম্বর হচ্ছে সেফালোস্পোরিন, তারপর হচ্ছে অ্যামোক্সিসিলিন, তারপর হচ্ছে অ্যাম্পিসিলিন, তারপরে অ্যামাইনোগ্লাইকোসাইড এন্ড হচ্ছে ক্লোরামফেনিকোল। মোটামুটি এই ড্রাগ গুলো হচ্ছে গিয়ে তোমাদের আমরা জানি যে সুপার ইনফেকশন প্রডিউস করে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তোমার, তাহলে আমাদের মোটামুটি অ্যান্টিমাইক্রোবিয়ালস জেনারেল অ্যাসপেক্টস অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস এই পর্যন্ত, এগুলো জানলেই হবে। এখন আমরা নতুন একটা শুরু করব কার্ড আইটেম, সেটা হচ্ছে গিয়ে পেনিসিলিন। পেনিসিলিন তার আগে আমাদেরকে জানতে হবে পেনিসিলিন সেটা হচ্ছে গিয়ে পেনিসিলিন কোন গ্রুপের ড্রাগ, সেটা হচ্ছে পেনিসিলিন। আমরা নতুন আইটেমে চলে যাই। তোমরা তাহলে জেনারেল অ্যাসপেক্টস অফ অ্যান্টিবায়োটিক্স বোঝা গেছে? হ্যালো, জি ম্যাম, বোঝা গেছে ম্যাম। আর কিছু জানার আছে এখানে? না ম্যাম, সবই তো পড়াই ফেলছেন ম্যাম। এখানে শুধুমাত্র তোমার ক্লাসিফিকেশনটাই ইম্পর্টেন্ট, এবং সবাইকে অবশ্যই এটা জানতে হবে যে ন্যারো স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম, এগুলো এক্সাম্পল গুলো অবশ্যই জানতে হবে। ব্রড, তারপর হচ্ছে ব্যাকটেরিসাইডাল, ব্যাকটেরিওস্ট্যাটিক, আর মেকানিজম অফ অ্যাকশন অনুযায়ী ক্লাসিফিকেশন, সেটা অবশ্যই সবাইকে একদম ঠোঁটস্থ জানতে হবে। তোমাদের তো পরীক্ষা 21 তারিখে, সেটা করবা। তো
তাহলে এখন আমরা জানি যে কি করব, যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে পেনিসিলিন হচ্ছে গিয়ে একটা গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক্স, সেটা হচ্ছে গিয়ে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে ক্লাসিফিকেশনে পড়ে। এখন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স কারা? বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স আর দোজ হু হ্যাভ পোজেস এ বিটা ল্যাকটাম রিং। একটা বিটা ল্যাকটাম রিং থাকে যাদের মধ্যে, হ্যাঁ, তার সেটা হচ্ছে কি বিটা ল্যাকটাম রিংটা কি জিনিস? এটা হচ্ছে একটা 4 মেম্বার রিং ইন হুইচ অ্যান অ্যামাইড লিঙ্কেজ জয়েন এ কার্বামাইল গ্রুপ এন্ড এ নাইট্রোজেন। তোমাদের এত কিছু জানতে হবে না, তোমাদের জানলেই হবে যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক কি কেন বলা হয়েছে, এটা হচ্ছে বিটা ল্যাকটাম রিং থাকে। এই বিটা ল্যাকটাম রিংটা কি একটা 4 মেম্বার রিং, এর মধ্যে কি থাকে অ্যামাইড লিঙ্কেজ থাকে উইথ এ কার্বানাইল গ্রুপ এন্ড হচ্ছে এন্ড নাইট্রোজেন। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে কারা কারা আছে এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্সটা তোমাদেরকে অনেক সময় ধরে। কারা কারা আছে? এটা হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বেপেনেমস, মনোব্যাকট্রাম, অ্যাজোট্রেমনিম, ইমিপেনেম, মেরোপেনেম। তাহলে কারা কারা? একটা হচ্ছে পেনিসিলিন, তারপর হচ্ছে সেফালোস্পোরিন, তারপর হচ্ছে কার্বাপেনেম, তারপর হচ্ছে মনোব্যাকট্রাম, অ্যাজোট্রেম, তারপর হচ্ছে ইমিপেনেম। এগুলো হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স। আমরা এখন পেনিসিলিনটা সম্পর্কে জানবো। পেনিসিলিন জানতে হলে পেনিসিলিন প্রথমে আসে কি, পেনিসিলিন একটা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স। তাহলে পেনিসিলিনের সোর্সটা কি? পেনিসিলিনের সোর্স কিন্তু আমরা জানি যে একটা ন্যাচারাল সোর্স, একটা হচ্ছে সেমি সিনথেটিক সোর্স, একটা হচ্ছে সিনথেটিক সোর্স। তো ন্যাচারাল সোর্সটা আসে কোত্থেকে? এটা তোমাদেরকে সবসময় জানতে হবে। যখনই ন্যাচারাল সোর্স থাকে সেটা হচ্ছে কি কোনো প্লান্ট অরিজিন থেকে আসে সাধারণত। তো প্লান্ট অরিজিন, এই প্লান্টটাকে তোমাদের অবশ্যই নামটা অবশ্যই জানতে হবে। সেই যে পেনিসিলিন একটা ফাঙ্গাস থেকে আসে, এই ফাঙ্গাসটার নাম হচ্ছে গিয়ে পেনিসিলিয়াম ক্রাইসিওজিনাম। হ্যাঁ, পেনিসিলিয়াম ক্রাইসোজিনাম। যেমন তোমরা অ্যাট্রোপিন পড়ে আসছো, অ্যাট্রোপিনটা কোত্থেকে আসে? অ্যাট্রোপা ব্ল্যাডোনা। তারপরে হচ্ছে তোমার মরফিন পড়ে আসছো, হ্যাঁ, মরফিনটা কোত্থেকে আসে? সেটাও তুমি প্যাপাভেরাস সোমনিফেরাম। তাহলে তোমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে জানতে হবে। যেগুলো হচ্ছে গিয়ে তোমাদের ন্যাচারাল সোর্স এবং কোত্থেকে আসে। পেনিসিলিনটা আসে কোত্থেকে, তারপরে অ্যাট্রোপিন, মরফিন, তারপর আর কি কি যেন আছে, সেগুলো হচ্ছে গিয়ে তোমরা একটু আলাদা একটা ছক করে নিবা। তাহলে পেনিসিলিনটা আসে পেনিসিলিয়াম ক্রাইসিওজিনাম। ও কুইনিন অ্যান্টিবায়োটিক আসে, ওইটাও তোমাদের পরে জানাবো। তাহলে পেনিসিলিনের সোর্সটা কি? একটা হচ্ছে ন্যাচারাল সোর্স হতে পারে, একটা হচ্ছে সেমি সিনথেটিক সোর্স হতে পারে, একটা সিনথেটিক। ন্যাচারাল সোর্স যেটা, সেটা হচ্ছে কি কি ফাঙ্গাস থেকে আসে? পেনিসিলিয়াম ক্রাইসিওজিনাম। পেনিসিলিয়াম ক্রাইসিওজিনাম। কেমিস্ট্রিটা কি? পেনিসিলিন কি আমি প্রথমে বললাম হচ্ছে পেনিসিলিনটা একটা হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। এর মধ্যে কি থাকে? The nature of side chain attached to 6 amino penicillinic acid, হ্যাঁ, রেসিডিউ। 6 amino penicillinic acid রেসিডিউ, এটা হচ্ছে কি অ্যাফেক্ট করে দেয়ার অ্যান্টিমাইক্রোবিয়াল স্পেকট্রাম, অ্যাসিড স্টেবিলিটি এন্ড সাসসেপ্টিবিলিটি টু বিটা ল্যাকটামেজ। এখানে আমি একটা কথা বললাম যে পেনিসিলিনের কি সাইড চেনে কি থাকে? অ্যাটাচ থেকে 6 অ্যামাইনো পেনিসিলিনিক অ্যাসিড। হ্যাঁ, এটাই কি করে তোমার অ্যান্টিমাইক্রোবিয়াল স্পেকট্রামটা কেমন হবে, অ্যাসিড স্টেবিলিটিটা কেমন হবে, অ্যাসিড স্টেবল হবে না অ্যাসিড লেভাইল হবে, এবং সাসসেপ্টিবিলিটি টু বিটা ল্যাকটামেজ। বিটা ল্যাকটামেজ, এখন বিটা ল্যাকটামেজের সাথে তার সাসসেপ্টিবিলিটিটা কেমন হবে? এখন বিটা ল্যাকটামেজটা কি? বিটা ল্যাকটামেজটা হচ্ছে এনজাইম দ্যাট ইজ প্রোডিউসড। বিটা ল্যাকটামেজটা কি? বিটা ল্যাকটামেজটা একটা এনজাইম দ্যাট ইজ প্রোডিউসড বাই দ্য মাইক্রোঅর্গানিজম হুইচ ক্যান ব্রেক ডাউন দ্য বিটা ল্যাকটাম রিন। তাহলে একটা বিটা ল্যাকটামেজটা হচ্ছে মাইক্রোঅর্গানিজম দ্বারা একটা এনজাইম তৈরি হয়। সেই এনজাইমটা কি করতে পারে? অ্যান্টিবায়োটিকের যে বিটা ল্যাকটাম রিংটা আছে, সেই বিটা ল্যাকটাম রিংটাকে ভেঙে ফেলতে পারে। যখন এই বিটা ল্যাকটাম রিংটা ভেঙে ফেলবে, তাহলে কি হবে? সেই অ্যান্টিবায়োটিক্সের ইয়েটা থাকবে? থাকবে না, পাওয়ারটা থাকবে না। তাহলে বিটা ল্যাকটামেজের সাথে সাসসেপ্টিবিলিটিটা কি হবে, তারপরে অ্যান্টিমাইক্রোবিয়াল স্পেকট্রাম কেমন হবে, এবং অ্যাসিড স্টেবিলিটিটা কেমন, সেটা ডিপেন্ড করে কার উপর? পেনিসিলিনের যে সাইড চেন থাকে 6 অ্যামাইনো পেনিসিলিনিক অ্যাসিড, এইটার উপর। এখন বিটা ল্যাকটাম রিং কি করে? ইনহিবিট দিস এনজাইম ইন পেপটাইডোগ্লাইকান সেল 1 সিনথেসিস। এই বিটা ল্যাকটাম রিংটাই কি করে? ইনহিবিট এনজাইম দ্যাট ইজ রেসপন্সিবল ফর ব্যাকটেরিয়াল পেপটাইডোগ্লাইকান সেল 1 সিনথেসিস। হ্যাঁ, বিটা ল্যাকটাম রিংটা। তারপরে পেনিসিলিন কি? পেনিসিলিন হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক।
এটা হচ্ছে লিপিড ইনসলিবল ড্রাগ। কি শব্দ হচ্ছে কেন? লিপিড ইনসলিবল ড্রাগ ক্যানট ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার বাট ইট ক্যান ক্রস দ্য ইনফ্লেমড মেনিনজাস। কিন্তু এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে না, কিন্তু এটা যখন ইনফ্লামড কোনো মেনিনজাস হয় সেই ইনফ্লাম মেনিনজাসকে এটা কি করে ক্রস করতে পারে। আর ইট ক্যান ক্রস দ্য প্লাসেন্টা। তাহলে আমরা কি বলতে পারি, একটা পেনিসিলিন সম্পর্কে আমরা ধারণা নিতে পারি যে পেনিসিলিনটা কি। পেনিসিলিনটা সোর্স হচ্ছে কি, এটা ন্যাচারাল হতে পারে, তারপরে সেমি সিনথেটিক, সিনথেটিক হতে পারে, তারপরে এটা কি, এটা একটা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। নেচার অফ সাইড চেঞ্জ কি, অ্যামাইনো পেনিসিলিনামিক অ্যাসিড, এটা ডিটারমাইন করে দেয় অ্যান্টিব্যাকটেরিয়াল স্পেকট্রাম, তারপরে অ্যাসিড স্টেবিলিটি এন্ড সাসসেপ্টিবিলিটি টু দ্য বিটা ল্যাকটামেজ। তারপর বিটা ল্যাকটাম রিংটা কি করে, ইনহিবিট দ্য এনজাইম ইন পেপটাইডোগ্লাইকান সিনওয়াল সিনথেসিস, এইভাবে কাজ করে। পেনিসিলিন কি, একটা ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। যখন আমরা একটা পেনিসিলিন, তোমার যদি একটা শর্ট নোট আসে তাহলে তোমরা এইটা দিয়ে পেনিসিলিন এরকম করে লিখতে পারবে। তারপর পেনিসিলিন একটু মেকানিজম অফ অ্যাকশন, তারপর পেনিসিলিন ইন্ডিকেশন, এটা এরকম অনেক সময় দেখা যায় যে পেনিসিলিন প্লাস ক্লাভিনুনিক অ্যাসিড একটা শর্ট নোট আসে। তারপর লিপিড ইনসলিবল, এটা হচ্ছে লিপিড ইনসলিবল ড্রাগ দ্যাট ক্যানট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার বাট ক্যান ক্রস দ্য হচ্ছে গিয়ে ইনফ্লামড মেনিনজাস। ইনফ্লাম মেনিনজাসকে কিন্তু এটা ক্রস করে, কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ারকে সরাসরি এটা ক্রস করে না। আর পেনিসিলিনটা কি, এটা ক্যান ক্রস দ্য প্লাসেন্টা। তাহলে আমরা এখন আসি পেনিসিলিনের ক্লাসিফিকেশন। বিভিন্ন ভাবে পেনিসিলিনের ক্লাসিফিকেশন করা যায়। তার মধ্যে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে পেনিসিলিনকে কিভাবে ক্লাসিফিকেশন করা যায়। সেটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম, আর একটা হচ্ছে এক্সটেন্ডেড স্পেকট্রাম। ন্যারো স্পেকট্রাম পেনিসিলিনের মধ্যে আমরা দুই ধরনের বলতে পারি। এক নাম্বার হচ্ছে কি ন্যাচারাল পেনিসিলিন, আর একটা হচ্ছে সেমি সিনথেটিক পেনিসিলিন। ন্যাচারাল পেনিসিলিনের মধ্যে হচ্ছে বেনজাইন পেনিসিলিন বা পেনিসিলিন জি, এটা আরেকটার নাম হচ্ছে পেনিসিলিন জি। তারপরে দুই নাম্বার হচ্ছে ফেনক্সিমেথাইল পেনিসিলিন বা পেনভি, আর হচ্ছে ফেন্থিসিলিন। হ্যাঁ, তাহলে ন্যাচারাল পেনিসিলিনের মধ্যে এগুলো হচ্ছে ন্যারো স্পেকট্রাম। ন্যারো স্পেকট্রাম দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ন্যাচারাল পেনিসিলিন আর একটা হচ্ছে সেমি সিনথেটিক। ন্যাচারাল পেনিসিলিন কারা আছে, একটা হচ্ছে বেনজাইল পেনিসিলিন যেটাকে বলা হয় পেনিসিলিন জি। হ্যাঁ, আরেকটা হচ্ছে ফেনক্সিমিথাইল পেনিসিলিন বা এটার আরেকটার নাম হচ্ছে পেনিসিলিন পেনভি। আর দুই নম্বর হচ্ছে সেমি সিনথেটিক পেনিসিলিন। সেমি সিনথেটিক পেনিসিলিন গুলোকে আরেকটা বলা হয় বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্স বা অ্যান্টি স্টেফাইলোকক্কাল। তোমাদেরকে যখন আলাদাভাবে ধরা হয় যে অ্যান্টি স্টেফাইলোকক্কাল পেনিসিলিন কারা কারা, তখন তোমরা এটা বলতে পারো না। এটাই হচ্ছে বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন বা হচ্ছে কি অ্যান্টি স্টেফাইলোকক্কাল পেনিসিলিন বা সেমি সিনথেটিক, যেটা ন্যারো স্পেকট্রাম। যেমন হচ্ছে ক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, মেথিসিলিন, অক্সাসিলিন। ক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন এবং মেথিসিলিন, অক্সাসিলিন। তাহলে আমি ন্যারো স্পেকট্রাম পেনিসিলিনটাকে আবার বলি, দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ন্যাচারাল পেনিসিলিন, একটা হচ্ছে সেমি সিনথেটিক। ন্যাচারাল পেনিসিলিনের মধ্যে হচ্ছে বেনজাইন পেনিসিলিন বা পেনিসিলিন জি, আর একটা হচ্ছে কি পেনিসিলিন ফেনক্সিমিথাইল পেনিসিলিন বা পেনভি। হ্যাঁ, আর সেমি সিনথেটিক পেনিসিলিন, এটা আরেকটা নাম হচ্ছে বিটা ল্যাকটামেজ, এটা হচ্ছে একটা বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন বা দ্যাট ইজ অ্যান্টি স্টেফাইলোকক্কাল। যেমন হচ্ছে কি ক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, তারপর অক্সাসিলিন, মেথিসিলিন। তারপর এখন আসি আমরা ব্রড স্পেকট্রাম পেনিসিলিন। ব্রড স্পেকট্রাম পেনিসিলিনের মধ্যে কারা কারা আছে, অ্যাম্পিসিলিন, তারপর হচ্ছে কি অ্যামোক্সিসিলিন, পিবএম্পিসিলিন, আর হচ্ছে টেল অ্যাম্পিসিলিন। তারা কারা কারা, একটা হচ্ছে অ্যাম্পিসিলিন, অ্যাম্পিসিলিন আছে, তারপরে অ্যামোক্সিসিলিন আছে, পিবএম্পিসিলিন আছে, আর হচ্ছে টেল অ্যাম্পিসিলিন আছে। তারপর এক্সটেন্ডেড স্পেকট্রাম। এক্সটেন্ডেড স্পেকট্রাম হচ্ছে গিয়ে ব্রড স্পেকট্রামের সাথে আমাদের কিছু অ্যান্টি সিউডোমোনাল প্রপার্টিস আছে। এদেরকে আবার অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিনও বলা হয়, যেহেতু এটা সিউডোমোনাসের উপর বেশি কাজ করে। যেমন হচ্ছে কার্বেনিসিলিন, টাইকারসিলিন, অ্যাজলোসিলিন, মেজলোসিলিন, নেফসিলিন। তারা কারা কারা আছে, কার্বেনিসিলিন, এগুলো সোজা কার্বেনিসিলিন, তারপরে অ্যাজলোসিলিন, তারপর মেজলোসিলিন, টিকারসিলিন আর নেপসিলিন। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে এক্সটেন্ডেড স্পেকট্রাম। তাহলে আমরা ক্লাসিফিকেশন আমরা অ্যাকর্ডিং টু স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমরা কি কি বললাম, ন্যারো স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম আর এক্সটেন্ডেড স্পেকট্রাম। ন্যারো স্পেকট্রামের মধ্যে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ন্যাচারাল আর একটা হচ্ছে সেমি সিনথেটিক। আর ব্রড স্পেকট্রাম হচ্ছে অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, তারপর হচ্ছে পিবএম্পিসিলিন, টেল অ্যাম্পিসিলিন। আর হচ্ছে কি এক্সটেন্ডেড স্পেকট্রাম যেটা হচ্ছে ব্রড স্পেকট্রাম প্লাস এর সাথে অ্যান্টিসিউডোমিনাল প্রপার্টি, যেমন হচ্ছে কি কার্বেনিসিলিন, টিকারসিলিন, অ্যাজলোসিলিন, মেজলোসিলিন, আরেকটা হচ্ছে নেপসিলিন।
এছাড়াও আমরা ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু দ্য বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন। কারা বিটা ল্যাকটামেজ যে রেজিস্ট্যান্স, আমি আগেই বললাম ক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, তারপর অক্সাসিলিন, ডাইক্লক্সাসিলিন। আর বিটা ল্যাকটামেজ ল্যাবাইল। ল্যাবাইল হচ্ছে গিয়ে কারা, অ্যাম্পিসিলিন, অ্যামোক্সাসিলিন আর হচ্ছে পেনিসিলিন জি। অ্যাম্পিসিলিন, অ্যামোক্সাসিলিন আর একটা হচ্ছে পেনিসিলিন জি। তাহলে বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্সের হচ্ছে বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন কারা কারা, ক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, তারপর অক্সাসিলিন আর হচ্ছে গিয়ে ডাইক্লক্সাসিলিন। আর বিটা ল্যাকটামেজ ল্যাবাইল হচ্ছে কারা কারা, অ্যাম্পিসিলিন, অ্যামোক্সাসিলিন আর একটা হচ্ছে পেনিসিলিন জি। আবার আমরা ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু রুটের উপর ডিপেন্ড করে। রুটের হচ্ছে ওরাল পেনিসিলিন, আরেকটা হচ্ছে গিয়ে প্যারেন্টাল পেনিসিলিন। ওরাল পেনিসিলিন কারা কারা, পেনিসিলিন ভি, যেটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম পেনিসিলিন, সেটা হচ্ছে পেনিসিলিন ভি। তারপরে অ্যামোক্সিসিলিন আছে, অ্যাম্পিসিলিন আছে। অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন আবার আমরা ইয়াতেও প্যারেন্টালেও ইউজ করতে পারি। তাহলে ওরাল পেনিসিলিন হচ্ছে পেনিসিলিন ভি, তারপরে অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন। আর প্যারেন্টাল পেনিসিলিন হচ্ছে পেনিসিলিন জি, তারপর হচ্ছে এই যে অ্যামোক্সিসিলিনও ইউজ করা হয় প্যারেন্টালে, তারপর হচ্ছে মেথিসিলিন। এগুলো হচ্ছে গিয়ে তোমার সাধারণত এছাড়াও আমরা পেনিসিলিনকে অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে ভাগ করতে পারি। অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশনের উপর ভাগ করে একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং পেনিসিলিন, যেটা 4 to 6 আওয়ারের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে দ্যাট ইজ পেনিসিলিন জি। আর হচ্ছে তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং পেনিসিলিন, যেটা 12 to 24 আওয়ার্স এর মধ্যে কাজ করে, সেটা হচ্ছে প্রোকেন পেনিসিলিন, দ্যাট ইজ প্রোকেন পেনিসিলিন। আরেকটা হচ্ছে লং অ্যাক্টিং পেনিসিলিন। লং অ্যাক্টিং পেনিসিলিন হচ্ছে 3 উইকস ডিউরেশন অফ অ্যাকশন, যেমন হচ্ছে বেনজাথিন পেনিসিলিন। তাহলে আমরা হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে পেনিসিলিন ভাগ করলাম। শর্ট অ্যাক্টিং পেনিসিলিন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং পেনিসিলিন, লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং পেনিসিলিন হচ্ছে শুধুমাত্র 4 to 6 আওয়ারের মধ্যে কাজ করে, যেমন হচ্ছে পেনিসিলিন জি পেনিসিলিন। আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং পেনিসিলিন কি 12 to 24 আওয়ার্স এর মধ্যে, যেমন হচ্ছে প্রোকেন পেনিসিলিন। আর একটা হচ্ছে লং অ্যাক্টিং পেনিসিলিন, সেটা হচ্ছে গিয়ে 3 উইকস পর্যন্ত, যেমন হচ্ছে বেনজাথিন পেনিসিলিন। তাহলে আমাদের এটা হচ্ছে পেনিসিলিনের আমরা ক্লাসিফিকেশন করলাম। পেনিসিলিনের ক্লাসিফিকেশন কিভাবে করলাম তাহলে, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটির উপর, ন্যারো স্পেকট্রাম বলছি, ব্রড স্পেকট্রাম বলছি, এক্সটেন্ডেড স্পেকট্রাম বলছি। তারপর আমরা বললাম যে অ্যাকর্ডিং টু বিটা ল্যাকটামেজের উপর একটা বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্স, একটা হচ্ছে বিটা ল্যাকটামেজ ল্যাবাইল। তারপর 3 নম্বর ক্লাসিফিকেশন করলাম কিভাবে, অ্যাকর্ডিং টু রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেটা হচ্ছে ওরাল পেনিসিলিন, ওরাল হতে পারে, একটা হচ্ছে প্যারেন্টাল পেনিসিলিন হতে পারে। আর আরেকটা বললাম যে অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ন্যারো শর্ট অ্যাক্টিং, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, একটা হচ্ছে লং অ্যাক্টিং। তাই এভাবে আমরা পেনিসিলিনটাকে ক্লাসিফিকেশন করলাম। তো ঠিক আছে, আমরা আজকে পেনিসিলিনের এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি পেনিসিলিনের মেকানিজম অফ অ্যাকশন এবং আদার্স, যেটা মানে নেক্সট ক্লাসে হয়ে যাবে, এটা একবারে পড়তে গেলে তখন হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাকুন নাকি? জি ম্যাম। ঠিক আছে, আগামীতে আমি বৃহস্পতিবারে আমি পেনিসিলিনটা মেকানিজম অফ অ্যাকশন এন্ড প্লাস হচ্ছে ইন্ডিকেশন আর হচ্ছে অ্যাডভার্সিপেট ওগুলো কভার করে দেব। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা। তাহলে ধন্যবাদ তোমরা ম্যাম। পেনিসিলিনটা বুঝতে পারছো তো, ক্লাসিফিকেশনটা? জি ম্যাম। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমাদেরকে জানতে হবে যে অ্যান্টি স্টেফাইলোকক্কাল পেনিসিলিন, তারপরে অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন, তারপরে এক্সটেন্ডেড যে স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম, এগুলো ব্রড স্পেকট্রাম পেনিসিলিন, আর হচ্ছে গিয়ে ন্যারো স্পেকট্রাম পেনিসিলিন, এটা জানতে হবে। ঠিক আছে, আর অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশন অফ অনুযায়ী পেনিসিলিনকে আসলে আমরা খুব একটা করি না, মেইনলি স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে, সেটা জানতে হবে। আর তোমাদের যে অ্যান্টিমাইক্রোবিয়াল ক্লাসিফিকেশন, সেটা তোমাদেরকে অবশ্যই ঠোঁটস্থ করতে হবে। সেটা হচ্ছে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটির উপর ন্যারো স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম, এক্সটেন্ডেড স্পেকট্রাম যেটা বলছি। তারপর হচ্ছে কি অ্যাকর্ডিং টু
ব্যাকটেরিয়াল মোড অফ অ্যাকশনের উপর ব্যাকটেরিস্ট্যাটিক, ব্যাকটেরিসিডাল, আর অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে সেটা তোমাদেরকে অবশ্যই ঠোঁটস্থ করতে হবে, কেননা তোমরা এটা ভুলও করো। এটা তো তোমাদের কার্ডটাই সাজানো হয়েছে এইভাবে: সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর, হ্যাঁ, ড্রাগ দ্যাট ইনহিবিট ট্রান্সপোর্ট থ্রু সেল মেমব্রেন, এইভাবেই কার্টন সাজানো হয়েছে। তো তোমরা এটা অবশ্যই ঝরঝরা করে ফেলবা। আর পেনিসিলিনের ক্লাসিফিকেশনটা করবা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকো। থ্যাংক ইউ। স্যার কি তোমাদের আসসালামু আলাইকুম ম্যাম। স্যার শুরু করছে? না ম্যাম, এখনো শুরু করে নাই। ও, এই স্যার সপ্তাহে হয়তো শুরু করবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আগামী বৃহস্পতিবারে তোমাদের পেনিসিলিনটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।